আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি শেয়ার, অনেকে আমরা এই অধ্যায়টিকে শেয়ার ইস্যু নামেও চিনে থাকি। এই অধ্যায়ের ক্লাসটি আমরা করব। এই ক্লাসের মাধ্যমে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের শ্রেণী বিভাগ, এই যৌথ মূলধনী কোম্পানির যে তোমাদের সৃজনশীল করতে গিয়ে যে জাবেদাগুলো আসে সেগুলো, আর্থিক বিবরণীর আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র নামক একটি অংশ আমাদের আসে সেটি, এবং ব্যাংক হিসাব, এই কয়টি পার্ট আমরা আলোচনা করব প্রথমে। এবং এই টপিকগুলো বিশ্লেষণের পর আমরা এই অধ্যায়ে দুইটি সৃজনশীল সলভ করব এবং তারপরেই কিন্তু আমরা আমাদের যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি ব্যাচ আসো 26, 27 এবং 28 বা একাদশ দ্বাদশের আসো, সবার জন্য আজকের ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল তোমাদের অবশ্যই আসবে এবং এখানের এই অধ্যায়ের সৃজনশীল আসলে তোমাদের জন্য অ্যান্সার করা কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে, খুবই কম সময় লাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা কমন পেতে চাও, যারা মনে করো যে এই অধ্যায়টা সহজভাবে অ্যান্সার করা যায়, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে বলবো, যারা ক্লাসটি করছো তারা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। কোনো কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্টে জানানোর চেষ্টা করবে। এবং তোমাদের যারা সহপাঠী আছে, যারা শিক্ষার্থী আছে, যারা তোমাদের ফ্রেন্ড আছে, তাদেরকে এই ক্লাসটি সম্ভব হলে শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে কমেন্টে মেনশন করে দিবে। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। তো প্রথমে দেখো কি বলা হচ্ছে। প্রথমেই আমরা জানবো যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের মূলধনের যে শ্রেণীবিভাগ, শেয়ার মূলধনের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটি জানবো। অর্থাৎ শেয়ার মূলধনকে, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়, তো যৌথ মূলধনের যে যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার রয়েছে সেটিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয়টি স্তরে ভাগ করতে পারি? 4টি স্তরে আমরা ভাগ করে থাকি। 4টি স্তরে আমরা ভাগ করে থাকি। তো এর প্রথমটি কি দেখো, অনুমোদিত মূলধন। প্রথমে যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অনুমোদিত মূলধন। এখন এই অনুমোদিত মূলধন এর আরো কয়েকটি নাম রয়েছে। এটাকে বলতে পারো নিবন্ধিত মূলধন বা নামমাত্র মূলধন বা নামিক মূলধন। কি বলতে পারো? নামিক মূলধনও বলতে পারো। তো এই অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন নিয়ে মূলত কোম্পানি কি হয়, গঠন হয়, অনুমতি নিয়ে গঠন হয় যে সর্বোচ্চ এই পরিমাণ মূলধন বা এই পরিমাণ শেয়ার তারা বিক্রি করতে পারবে সাধারণ শেয়ার হিসেবে। এরপর দেখো ইস্যুকৃত মূলধন। কোম্পানি যে পরিমাণ শেয়ার বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করে তাকে মূলত বলা হয় ইস্যুকৃত বা বিলিকৃত মূলধন। এবং এই ইস্যুকৃত মূলধনের যতটুকু অংশ কোম্পানি বিলি করে, আবেদনের পর যতটুকু বিলি করে ততটুকুকে আমরা বলি বিলিকৃত মূলধন। এবং বিলি করার পর যতটুকু টাকা ব্যাংকের মাধ্যমে বা নগদে পাই সেটাকে বলি আদায়কৃত মূলধন। তো এই 4টি ভাগে মূলত আমরা ভাগ করে থাকি। তাহলে যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার মূলধন রয়েছে এটিকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করলাম। এটি হচ্ছে অনুমোদিত, যার আরো কয়েকটি নাম রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে ইস্যুকৃত, তারপর বিলিকৃত এবং তারপর আদায়কৃত। তো এই 4টি মূলধন আমরা আলাদা আলাদাভাবে জানলাম। কিভাবে আর্থিক বিবরণী আমরা দেখাই, সেটি আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নামক অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে সেই ক্লাসটিও দেখে নিতে পারো, আর্থিক অবস্থার বিবরণী আমরা কিভাবে করি। এবং এই ক্লাসেও আমরা যেহেতু শেয়ার ইস্যু পড়ছি, তো আমাদের একটা পার্ট গতে বেশিরভাগ ক্ষেত্রে গ নং প্রশ্নে আমাদের এই প্রশ্নটি আসে যে আর্থিক অবস্থার বিবরণী দেখাও। তো ততটুকু আমরা শিখবো, আর বিস্তারিত শিখেছি আমরা আর্থিক অবস্থার বিবরণী ক্লাসে। তো এরপরে দেখো, এরপরে বলছে আমাদের এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতে প্রায়ই আসে যে এই শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। তো সেক্ষেত্রে আমাদের এখন থেকে যে স্লাইডগুলো শুরু হচ্ছে এখান থেকে আমাদেরকে জানতে হবে, না হলে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কোন ধরনের জাবেদা দেবো সেটি আমরা বুঝতে পারবো না। কখনো আমরা সমহারে শেয়ার ইস্যু করি, কখনো আমরা অধিহারে করি, কখনো আমরা অবহারে বা বাট্টায় বা ডিসকাউন্টে করি, কখনো কি করতে হয় আমাদেরকে শেয়ার আবেদন বেশি আসলে আবেদন ফেরত দিতে হয়, কখনো বা আবেদন কম আসলে সমপরিমাণ আমাদেরকে বন্টন করতে হয়, কখনো অবলেখকের কমিশন দিতে হয়। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কি কি জাবেদা হতে পারে সেগুলো আমরা দেখব। প্রত্যেকটি সম্ভাব্য লেনদেনের বিপরীতে কি কি জাবেদা আমাদেরকে জানতে হবে, তাহলেই আমরা যে প্রশ্নে যে কথাগুলো বা লেনদেনগুলো থাকবে সেগুলো জাবেদা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। সবগুলোই করা লাগবে এমন না, প্রত্যেকটা প্রশ্নে সবগুলো থাকবে এমনও কোনো কথা নেই, কয়েকটি থাকবে, 4 থেকে 5টি জাবেদা সর্বোচ্চ থাকতে পারে ক্ষয়ের রিকোয়ারমেন্টে। খুবই সহজ এই অধ্যায়ের প্রশ্নগুলো। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিলিকরণ ও সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা, মানে জাবেদা করার নিয়মাবলী বলা হচ্ছে। বলছে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে, অর্থাৎ আমরা শেয়ার ইস্যুর জন্য বিবরণপত্র প্রচার করলাম। এরপরে মানুষ কি করবে, সাধারণ জনগণ যারা রয়েছে, যারা বিনিয়োগকারী রয়েছে, তারা আবেদন করবে। তারা কি করবে? আবেদন করবে শেয়ার ক্রয়ের জন্য। তো সেই আবেদনের টাকা পাওয়া গেলে আমাদের কি হবে? স্বাভাবিকভাবেই ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা ব্যাংক নামক চলতি সম্পদকে আমরা কি করব? ডেবিট করব।
পাশাপাশি শেয়ার আবেদনের মাধ্যমে যেহেতু টাকা পাচ্ছি, শেয়ার আবেদনটাকে আমাদেরকে ক্রেডিট করতে হবে। কি করতে হবে? শেয়ার আবেদনটাকে আমরা ক্রেডিট করতে হবে। কারণ কি? আমরা তাদেরকে এখনো শেয়ার মূলধন দিইনি, তার মানে আমাদের কি করতে হবে? শেয়ার আবেদনটাকেই ক্রেডিট করতে হবে। এরপরে 2 নং স্টেপে আসে আবেদনকারীদের মধ্যে বিলিখিত শেয়ারের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে বিলিখিত শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর, এটার জন্য আমরা কি জাবেদা দিতে পারি? এই যে আবেদন করেছিল যারা, তাদেরকে যদি মূলধন দিই বা শেয়ার মূলধন দিই, তাহলে আমরা কি করতে পারি? তখন দেখো আমরা এই শেয়ার আবেদন ক্রেডিট ছিল, ওইটাকে আমরা ডেবিট করব। তাহলে কোনো উপাদান যদি ক্রেডিট থেকে ডেবিটে চলে যায়, তাহলে সেটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে এটা জের হয়ে গেল শূন্য, এটা ডেবিট করার মাধ্যমে এটা থাকলো না, শেয়ার আবেদনটা কি হয়ে গেল? সাসপেন্স হয়ে গেল বা জিরো হয়ে গেল। এরপরে দেখো শেয়ার মূলধনটাকে ক্রেডিট, যেহেতু আমরা তাদেরকে শেয়ার মূলধন দিচ্ছি, সেটা ক্রেডিট হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাংকের টাকা বেড়েছে এবং শেয়ার মূলধন ক্রেডিট হয়েছে। তাহলে এই দুইটা উপাদান দেখো, এই ক্রেডিটটা থাকতেছে আর এটা থাকতেছে, আর এইটা জিরো হয়ে যাচ্ছে। একবার ক্রেডিট এবং একবার ডেবিট করা, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন শেয়ার বিলি করব, তখন লিখবো শেয়ার আবেদন ডেবিট, যেটা আমরা কতে পেয়েছিলাম, খতে এসে সেটাই কি হচ্ছে, বা দুইতে এসে সেটাই হচ্ছে ডেবিট, এবং শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে। তো শেয়ার মূলধন ক্রেডিট করার পরে আমাদের তৃতীয় যে জাবেদা হতে পারে, এক্ষেত্রে আমাদের কয়েকটি অপশন হতে পারে। একটা হচ্ছে সমহারে ইস্যুর ক্ষেত্রে, প্রথম যেটি দেখছো এটা হচ্ছে সমমূল্যে ইস্যুর ক্ষেত্রে, অর্থাৎ একটা শেয়ারের মূল্য ধরো 100 টাকা, অভিহিত মূল্য আছে 100 টাকা। কত টাকা? অভিহিত মূল্য আছে 100 টাকা। অভিহিত মূল্য 100 টাকা। কত টাকা? 100 টাকা। আমরা বিক্রি করেছি, শেয়ার বিক্রি করেছি 100 টাকা। কত টাকায় বিক্রি করেছি? এটাও বিক্রি করছি 100 টাকা। তাহলে দুইটাই সমান। তাহলে এটাকে আমরা কি বলবো? সমহারে ইস্যু। এটাকে আমরা কি বলবো? সমহারে ইস্যু। এরপরে খতে বলছে অধিহারে ইস্যু। খতে কি বলছে? অধিহারে ইস্যু। যদি অধিহারে ইস্যু করি, অর্থাৎ আমাদের যে অভিহিত মূল্য আছে, অভিহিত মূল্য কত আছে? 100। আমরা যদি বিক্রি করি ধরো 100 টাকার বেশি, কত টাকায় বিক্রি করি? 100 এর বেশি। 100 এর বেশি, সেটা 110 হতে পারে, 120 হতে পারে, 130 হতে পারে, 150 হতে পারে। তো এইটাকে আমরা বলবো কি? অধিহারে। কারণ আমাদের 100 যে ছিল, তার চেয়ে আমরা বেশি দামে বিক্রি করছি। তাহলে এটা কি হবে? অধিহার। এটা কি হবে? অধিহারে ইস্যুর ক্ষেত্রে। তাহলে অধিহারে ইস্যুর ক্ষেত্রে আমাদের একটা অধিহারকে আমরা প্রিমিয়াম নামেও চিনি। অধিহারকে আমরা কি নামে চিনি? প্রিমিয়াম নামেও চিনি। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখবো, দেখো সমাহারের ক্ষেত্রে আমাদের শেয়ার অধিহার নামক কোনো কিছু ছিল না, এই আইটেমটা ছিল না। তাহলে দেখো এখন অতিরিক্ত হিসেবে আমাদের এই শেয়ার অধিহারটা ক্রেডিট হবে। অধিহার সবসময় ক্রেডিট হয়, এবং এইটা আর্থিক অবস্থার বিবরণী সঞ্চিতি এবং উদ্বৃত্ত অংশে যায়। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করেছি, সেই ক্লাসটিতে কিন্তু রয়েছে। এরপর দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, যতটুকু আবেদন করেছে সেটা আমরা ডেবিট করব যদি অধিহারে ইস্যু করি, এবং পাশাপাশি দুইটা আইটেম ক্রেডিট হচ্ছে। কয়টা আইটেম? দুইটা আইটেম। একটা হচ্ছে শেয়ার অধিহার, আর একটা হচ্ছে আগের মতোই শেয়ার মূলধন। তো শেয়ার মূলধনটাকে ক্রেডিট করবো এবং অধিহারটাকে ক্রেডিট করব। এরপরে গতে যদি যাই, আরেকটি বিষয়ের মাধ্যমে আমরা শেয়ার বিক্রি করতে পারি বা শেয়ার ইস্যু করতে পারি, সেটা হচ্ছে শেয়ার অবহার। সেটা কি? শেয়ার অবহার। তো শেয়ার অবহার, শেয়ার ডিসকাউন্টিং বা শেয়ার অনুহার বা শেয়ার বাট্টা, অবহার, অনুহার, বাট্টা, ডিসকাউন্টিং, এই সবগুলোর ক্ষেত্রে একই কথা। সবগুলোর ক্ষেত্রে কি হবে? একই কথা হবে, ডিসকাউন্টিং। তাহলে এই ডিসকাউন্টিং এর ক্ষেত্রে আমরা কি করি, বা অবহারের ক্ষেত্রে আমরা কি করি? অবহারটা আমাদের জন্য এক প্রকার অসমন্বয়কৃত ব্যয়। এই অবহারটা আমাদের জন্য কি? এক প্রকার অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়, যেটাকে মূলত আমরা ভুয়া সম্পদ হিসেবে, কি হিসেবে? ভুয়া সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ শ্রেণীতে দেখাই। ভুয়া সম্পদ হিসেবে, ভুয়া বা প্রাথমিক সম্পদ হিসেবে দেখাই। তো এই দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট হলো, পাশাপাশি শেয়ার অবহারটা যেহেতু একটি সম্পদ, বলছি ভুয়া সম্পদ, এটাকেও আমরা ডেবিট করব। শেয়ার অধিহার যেমন সঞ্চিতি হিসেবে ক্রেডিট যায়, শেয়ার অবহার তেমন আমাদের সম্পদ হিসাবে ডেবিট যায়, এবং এটা ভুয়া সম্পদ তোমাদেরকে বললাম। পাশাপাশি শেয়ার মূলধনটা ক্রেডিট করব, অর্থাৎ অবহারের ক্ষেত্রে অবহার নামক একটা এন্ট্রি আসতেছে, যেটা ডেবিটে যাবে। অধিহারের ক্ষেত্রে দেখো অধিহার নামক একটা এক্সট্রা হিসাব আসতেছে, যেটা আমাদের ক্রেডিটে যাবে। ওকে, এরপর দেখো এটা শেষ, শেয়ার ইস্যুর কথাবার্তা শেষ, অর্থাৎ শেয়ার সমমূল্যে ইস্যু বা সমহারে ইস্যু, শেয়ার অধিহারে বা প্রিমিয়ামে ইস্যু, শেয়ার অবহার, অনুহার, বাট্টা বা ডিসকাউন্টিং ইস্যু, এইগুলো শেষ গ পর্যন্ত। এরপর আমরা 3-এ যাই। 3 নং ক্ষেত্রে কি জাবেদা হতে পারে? অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারী ফেরত দিলে। অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দিলে, অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের বা আবেদনকারীকে ফেরত দিলে কি করতে হবে? অর্থাৎ আমরা ধরো 1 লক্ষ শেয়ার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছি, বিবরণপত্র দিয়েছি, আমাদের আবেদন পড়লো 1,20,000। সেক্ষেত্রে আমাদের 20,000 যে আবেদন অতিরিক্ত পড়েছে, তাদেরকে আমরা শেয়ার বিলি করতে পারবো না। তাহলে তাদের সেই টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে। যখন তারা আবেদন করেছিল, তাদেরকে আমরা টাকা, আমরা তখন জাবেদা দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এইখানে একটু দেখো,
লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো তারা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছিল, এই জন্য ব্যাংক ডেবিট করেছিলাম। এখন তাদেরকে ফেরত দেওয়ার সময় আমার টাকা চলে যাবে ব্যাংক থেকে, ব্যাংকে ক্রেডিট করব এবং শেয়ার যতটুকু ফেরত দিব তাদের জন্য আমাদের ডেবিট হবে, সেই আইটেমটা ডেবিট হবে। এবার দেখো 4-এ যদি যাই, অবলেখকের কমিশন, ব্যাংক ফি, অবলেখকের কমিশন, তারপরে ব্যাংক ফি, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ প্রদান করা হলো। তাহলে দেখো আমরা শেয়ার বিক্রির সময় অনেক সময় আন্ডার রাইটার, অবলেখক বা শেয়ারের দালাল রাখি, তো তাদেরকে কি করতে হয়, কমিশন দিতে হয়। অনেক সময় ব্যাংকের মাধ্যমে করি, আন্ডার রাইটিং ব্যাংক আছে তাদের মাধ্যমে করি। তো এই ইস্যু সংক্রান্ত যে খরচগুলো রয়েছে তার জন্য আমরা খরচ সবসময় ডেবিট, খরচ সবসময় ব্যয়ের জন্য ডেবিট হয়, ব্যয় হিসাব খাতে যায় বা খরচ হিসাব খাতে যায়, সেটা হয় ডেবিট। তাহলে আমরা লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট। অন্য কোনো খরচ যদি থাকে, শেয়ার ইস্যু সংক্রান্ত যদি খরচ থাকে, সেটাকে আমরা লিখবো প্রাথমিক খরচ হিসাবে ডেবিট। এবং ব্যাংককে কি লিখবো, ব্যাংকে লিখবো আমরা ক্রেডিট, ব্যাংকে কি লিখবো ক্রেডিট, ব্যাংকে কি লিখবো ক্রেডিট। এবং এই প্রাথমিক খরচ কি, প্রাথমিক খরচ হচ্ছে আমাদের জন্য এক প্রকার অসমন্বয়কৃত ব্যয়, এক প্রকার কি অসমন্বয়কৃত ব্যয়। তাহলে এগুলো আমাদের জন্য অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয়, যেটা আমাদের সম্পদ অংশে যায়, যেটা আমাদের কোন অংশে যায়, সম্পদ অংশে, ভুয়া সম্পত্তি হিসেবে যায়, এই শেয়ার অপহারের মতো। এরপরে দেখো, যদি পাশে বলছে যদি শেয়ারের মাধ্যমে অবলেখকের কমিশন দেওয়া হয়, তাহলে একটা হলো আমাদের কমিশন ব্যয় গেল। এবার যদি আমরা শেয়ারের যে অবলেখক বা আন্ডার রাইটার আছে তাদেরকে যদি বলি আমরা তাদেরকে নগদ বা ব্যাংকে টাকা দিব না, বা তারা শেয়ার বিক্রি করে দিলে তাদেরকে শেয়ার মূলধন দিব, কি দিব, শেয়ার দিব, কোম্পানির পক্ষ থেকে তাদেরকে শেয়ার প্রদান করব টাকার পরিবর্তে। তাহলে অবলেখকের কমিশনকে আমরা ব্যয় বা ভুয়া সম্পদ হিসেবে ডেবিটে রাখবো, এবং শেয়ার মূলধন নামক যে আমরা মূলধন তাদেরকে দিচ্ছি সেটা আমরা ক্রেডিট করব। ওকে, এবার বলছে বিনিয়োগকারীদের কাছ থেকে সম্পদ ক্রয় এবং তার বিনিময়ে, দেখো সম্পদ ক্রয় করে শেয়ার প্রদান করা হলো, সম্পদ ক্রয় করে শেয়ার প্রদান, অর্থাৎ আমরা কোনো সম্পদ, আসবাবপত্র হোক, অফিস সরঞ্জাম হোক, এমন কোনো কিছু কিনলাম এবং তার বিনিময়ে নগদ অর্থ না দিয়ে কি দিলাম, তাকে শেয়ার প্রদান করলাম। তাহলে আমরা লিখবো সংশ্লিষ্ট সম্পদ, সেটা হতে পারে অফিস সরঞ্জাম, সেটা হতে পারে আসবাবপত্র, সেই সম্পদটাকে ডেবিট দিব এবং এটা স্থায়ী সম্পত্তি, এবং পাশাপাশি শেয়ার মূলধনটাকে কি করব, ক্রেডিট করব। ওকে, তো এই ছিল মূলত আমাদের শেয়ার ইস্যু বা যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন রয়েছে এই অধ্যায়ের জাবেদা সম্পর্কে যাবতীয় লেনদেনের যে দাখিলা রয়েছে সেগুলো আমরা দেখলাম, কোন কোন হিসাব খাত আসতে পারে, কোন কোন সম্ভাব্য লেনদেন আসতে পারে। তো এই 6টি আইটেমের মাধ্যমে আমাদের সম্পূর্ণ জাবেদা হয়ে যায়। আমি তোমাদেরকে বলবো এগুলো বারবার পড়তে, যেন এর বাইরে কোনো জাবেদা আসার সম্ভাবনা নেই। তো তোমরা এই জাবেদাগুলো পড়লেই তোমাদের এখান থেকে 3 থেকে 4টি জাবেদা সর্বোচ্চ দিবে, 3টা দেওয়ার সম্ভাবনাই বেশি, 4টাও দিতে পারে। তো 4টা বা 3টা জাবেদা দিবে। আমরা 2টা সৃজনশীল করব, সেখানে আরো বিস্তারিতভাবে এই জাবেদাগুলোর অ্যাপ্লিকেশন দেখব। তো তার পূর্বে আমরা আর কি করতে হয় এই অধ্যায়ের ক্ষেত্রে, অনেক সময় তোমাদেরকে ব্যাংক হিসাব করতে বলে, অর্থাৎ খতিয়ানের একটা হিসাব তোমাদেরকে করতে বলে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবের ক্ষেত্রে কি হতে পারে, তোমরা জানো ব্যাংক হিসাবের জের সবসময় ডেবিট হয়। তো আমরা যদি আমাদের যে সনাতন পদ্ধতি বা টি ছক রয়েছে সেই পদ্ধতিতে যদি করি, সেক্ষেত্রে কি হবে, আমাদের শেয়ার আবেদনের মাধ্যমে, আমাদের শেয়ার ইস্যুর ক্ষেত্রে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় শুধুমাত্র শেয়ার আবেদনের মাধ্যমে। কিসের মাধ্যমে, শেয়ার আবেদনের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন জাবেদা করেছিলাম, দেখো প্রথম যে জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো আমরা ব্যাংককে ডেবিট করব, ব্যাংক হিসাব যেহেতু করতেছি, এবং শেয়ার আবেদনটাকে আমরা হেডিং হিসেবে লিখছি, এখানে মূলত ব্যাংকের টাকাটাকে ডেবিট করেছি। আর ক্রেডিট হিসেবে কি যায়, যখন শেয়ার আবেদন আমরা ফেরত দিই তখন আমাদের ব্যাংকের টাকা কমে যায়, অবলেখকের কমিশন যখন আমরা প্রদান করি ব্যাংকের মাধ্যমে সেইটা যায়, প্রাথমিক খরচ হলে সেটা যায়, বাকি থাকলো আমাদের এই 2টা পাশ যোগ করলে আমাদের এই ডেবিট অ্যামাউন্টটাই বড় হবে, এই অ্যামাউন্টটাই কি হবে, বড় হবে, ব্যাংকের যে সবসময় বড়। তো আমাদের এইখানটায় সিডি হবে এবং এই পাশটাতে বিডি আসবে। তো এই ছিল আমাদের ব্যাংক হিসাবের নমুনা ছক। আমাদের যদি করতে আসে সৃজনশীলে আমরা এই পদ্ধতিতে করব। এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ আসে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র। তো এই উদ্বৃত্তপত্রটা একেবারেই সহজ, একেবারে গদবাঁধা ছকে আমরা করতে পারবো খুবই সহজে। এখানে খুব বেশি জটিলতা থাকে না, সমন্বয় থাকে না। আমরা আর্থিক বিবরণীর চ্যাপ্টারে বা এর পরের চ্যাপ্টারে 5ম অধ্যায়ের অঙ্ক করার সময় যেটা দেখি, বা তোমাদেরকে আমি এই অধ্যায়টাও করিয়েছি, তো সেখানের ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তোমরা যদি করতে চাও সেই ক্লাসটাও করতে পারো। তো সেই ক্লাসে দেখবা অনেক জটিল বিষয় রয়েছে এবং
দুইটা সৃজনশীল কিন্তু সেই আর্থিক বিবরণী থেকে তোমাদের জন্য ম্যান্ডেটরি। কিন্তু এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী খুবই সহজ, এক পেজের মধ্যে হয়ে যায় এবং একেবারে মুখস্থ ফরম্যাটটা একেবারেই মুখস্থ, এই ফরম্যাটের বাইরে কিছুই আসবে না। তো দেখো, স্থায়ী সম্পদ হিসেবে আমরা শেয়ারের মাধ্যমে কিনতে পারি, সেটা হতে পারে ভূমি, জমি, বাণিজ্যিক প্ল্যান্ট, মেশিন, সেটা আমরা ডেবিটে বসাবো স্থায়ী সম্পদ হিসেবে। এরপর দেখো, চলতি সম্পদ হিসেবে এখানে শুধুমাত্র ব্যাংক জমার উদ্বৃত্তই থাকে সাধারণত, তো সেটাও আমরা বসাবো যেহেতু একটাই সম্পদ আছে। অসমন্বয়কৃত ব্যয়, তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার অবহার, অবলেখকের কমিশন, মূলধন সংগ্রহের প্রাথমিক খরচাবলী বা সংগ্রহের ব্যাংক ফি, এগুলো সবই কি ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়। ভুয়া সম্পদ হিসেবে আমরা অসমন্বয়কৃত ব্যয়ে কি দেখাবো, এই আইটেমগুলো দেখাবো। তো এটাও আমাদের সম্পদ ধরে নিয়ে এই আইটেম দেখাতে হবে। তিনটা আইটেমের যোগফল আমাদের মোট সম্পদের যোগফল। এরপরে আমাদের যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ রয়েছে, সেখানে আমাদের শেয়ার মালিকদের সত্ত্ব দেখাতে হয়। তো অনুমোদিত মূলধন আমরা জানি এটা হচ্ছে নামিক, এটার কোনো কাজ নেই, এটা আমরা লিখে দিব যতটুকু অনুমোদন নিয়ে কোম্পানি শুরু হয়েছে সেটা আমরা লিখে এখানে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপরে আমাদের ইস্যুকৃত মূলধনও হচ্ছে যতটুকু বলা থাকবে সেটা লিখে আমরা ক্লোজ করব। এরপরে আমাদের বিলিখিত, আদায়কৃত বা পরিশোধিত মূলধন যতটুকু আমরা বিলি করব সেইটা আমরা এখানে লিখব এবং এইটা দিয়েই আমাদের মূলত মূলধনের শুরু। আর বাকি দুইটা আমাদেরকে লিখতে হবে যেহেতু আমাদের যে যৌথ মূলধনী কোম্পানির আইন রয়েছে সেই আইনে এই ফরম্যাট দেওয়া আছে, তাহলে এই দুইটা বিষয় আমাদেরকে দেখাতে হবে এবং এটা দিয়ে আমরা শুরু করতে পারি। অনেক সময় আমরা চাইলে ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন যদি একই পরিমাণ হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা আইটেম একসাথে লিখে দিতে পারি। তোমরা যদি দেখো যে একই, কিন্তু যদি আলাদা আলাদা থাকে তিনটাই আলাদা লিখতে হবে এবং এই দুইটা আইটেম ক্লোজ করে দিতে হবে যেভাবে আমি ক্লোজ করেছি। এরপরে তোমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত হিসেবে থাকতে পারে কি শেয়ার অধিকার। এর বাইরে যে আমাদের মোট শেয়ার মালিকদের সত্ত্ব এই মোট সম্পদের সমান হবে। যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ইস্যু সংক্রান্ত যে ব্যাপারে এখানে আমাদের শেষ, এখানে দায়ের কোনো অংশ আমাদের সাধারণত আসে না। তো এই ফরম্যাটের বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা নেই আর্থিক অবস্থার বিবরণীতে এই অধ্যায়ের জন্য। কিন্তু পরের অধ্যায়ে কিন্তু তোমাদের যে দুইটা ম্যান্ডেটরি আছে সেখানে কিন্তু আরও জটিল বিষয় রয়েছে, সেগুলো আমরা খুবই সহজভাবে তোমাদের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি। সেই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে আর্থিক অবস্থার বিবরণীর পূর্ণাঙ্গ চিত্র রয়েছে, দায় সংক্রান্ত আরও অনেক হিসাব রয়েছে, সেগুলো আমরা কিন্তু আলোচনা করেছি এবং তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকগুলো বিশ্লেষণ। এই ক্লাসের এই টপিকের বাইরে আর কোনো সৃজনশীল আসে না। আমরা এখন আমাদের যে সৃজনশীল রয়েছে এই অধ্যায়ের জন্য তোমাদের দুইটি সৃজনশীল আমরা রেখেছি, সেই দুইটি সৃজনশীল এতক্ষণ ধরে যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো উপস্থাপন করব। তো ক্লাসের মধ্যে তোমাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করব, তোমরা যারা ক্লাসটি করছো, তোমাদের সহপাঠী যারা আছে, যদি তোমাদের কাছে মনে হয় যে আজকের ক্লাসটি করে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদেরকে একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও বা তাদেরকে একটু মেনশন করে দাও, যেন কি হয় তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও একইভাবে সমানভাবে উপকৃত হতে পারে এবং সবাই এইচএসসিতে ভালো একটা ফলাফল করতে পারো। তোমাদের সাফল্যই মূলত আমাদের কামনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সৃজনশীল 1 আমরা এখন সলভ করব। সৃজনশীল 1-এ দেখো কি বলতে চাচ্ছে, বলছে রেনুয়ারা ফুড লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে শেয়ারের মূল্য কত? 10 টাকা। 5 লক্ষ শেয়ার হচ্ছে মোট হচ্ছে 50 লক্ষ টাকা। এটা তাদের অনুমোদিত মূলধন, এটা তাদের কি অনুমোদিত বা নামিক মূলধন। এরপর দেখো বলছে কোম্পানি 50,000 শেয়ারের বিনিময়ে ফাহাদ লিমিটেড থেকে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। তাহলে তারা কি করছে? যন্ত্রপাতি ক্রয় করছে শেয়ার ইস্যুর মাধ্যমে। তাহলে 50,000 শেয়ারের দাম কত আসে? 5 লক্ষ টাকা। দেখো 10 টাকা মূল্যের 50,000 শেয়ারের মাধ্যমে, অর্থাৎ 5 লক্ষ টাকার একটা যন্ত্রপাতি তারা ক্রয় করেছে। অবশিষ্ট শেয়ার হতে 3 লক্ষ শেয়ার কি করেছে? প্রতিটি 10% অধিহারে, 10% অধিহারে, অর্থাৎ 10% শেয়ারের যে মূল্য আছে তার 10% অধিক মূল্যে কি করেছে? জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য আবেদনপত্র আহ্বান করে। জনসাধারণের নিকট হতে 3,50,000 শেয়ার আসে। তা দেখো তারা বিক্রি করতে চাচ্ছে 3 লক্ষ, কিন্তু আবেদন পেয়েছে 3,50,000। তাহলে কি হচ্ছে? 50,000 বেশি আবেদন পেয়েছে। তাহলে আবেদনপত্র আমাদের গ্রহণ করার পর আমরা যে শেয়ার মূলধন দিব তার থেকে আমাদের কি 50,000 শেয়ার আবার কি মানুষকে ফেরত দিতে হবে, জনসাধারণকে ফেরত দিতে হবে, অর্থাৎ বেশি আবেদন পড়েছে। কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করে এবং অতিরিক্ত, তাহলে অতিরিক্ত হচ্ছে আমাদের 50,000 শেয়ার। অতিরিক্ত শেয়ার কত? 50,000 শেয়ার আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়। এরপর দেখো আমি এতক্ষণ ধরে উদ্দীপকটা পড়লাম, তো এইভাবে উদ্দীপক পড়ার সাথে সাথে তোমার ব্রেনে চলে আসতে হবে কোনটা কোথায় যাবে। তো এটা তুমি যখনই বেশি প্র্যাকটিস করবা তখনই কিন্তু তোমার ব্রেনে এটা ক্র্যাক করতে পারবে যে এই আইটেমটা কোথায় যেতে পারে, এই আইটেমটা কোথায় যেতে পারে, এই আইটেমটা কোথায় যেতে পারে। তো আমি তো তোমাদের বোঝানোর স্বার্থে একটু ধীরে বললাম, কিন্তু আমি যখন এগুলো সলভ করব নিজে যদি আমার স্বার্থে করতাম বা আমি যখন এইচএসসিতে করেছি তখন আমি প্রত্যেকটা লাইন পড়তাম এবং কি করতাম, প্রত্যেকটা লাইন
এটা কোথায় যাবে, যেমন ধরো অনুমোদিত মূলধন পড়েছে, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণী অনুমোদিত মূলধন অংশে। তারপর দেখছি যে সম্পদ ক্রয় করেছি, তাহলে এটার জন্য একটা জাবেদা যাবে, ওই সম্পদ ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। এরপরে যখন অতিরিক্ত আবেদনের টাকা পেয়েছি তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবার যখন মূলধন দিব তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। পাশাপাশি আবার যখন আমরা টাকা ফেরত দিব তখন আমাদেরকে ব্যাংক ক্রেডিট করতে হবে, শেয়ার আবেদন ডেবিট করতে হবে। তো এই ছিল আমাদের ব্যাপার। তো এই আইটেমগুলো তোমাদেরকে ক্র্যাক করা শিখতে হবে। এবং যখন আমি দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত 50,000 শেয়ার, এটা সাথে সাথে ধরে ফেললাম, আমি কিন্তু এখনো রিকোয়ারমেন্ট পড়িনি। তাহলে এই আইটেমগুলো দিয়েছে, তার মানে রিকোয়ারমেন্টে এই বিষয়গুলোই তোমাদেরকে বের করতে বলবে। বলছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ বের করো। তাহলে আমাদেরকে বলেছে যে 10% অধিহার এবং শেয়ারের মূল্য দেখতে পাচ্ছি আমরা 10 টাকা। তাহলে শেয়ার প্রতি অধিহার আগে বের করি। একটা শেয়ারের দাম 10 টাকা, শেয়ার প্রতি অধিহার 10%। তাহলে আমাদের একটা সূত্র আছে, শেয়ার প্রতি অধিহারের একটা সূত্র রয়েছে। দেখো শেয়ার প্রতি অধিহার বের করার একটা কি রয়েছে সূত্র, বলছে শেয়ার প্রতি অভিহিত মূল্য গুণ শেয়ার প্রতি অধিহারের হার। তাহলে শেয়ার প্রতি অভিহিত মূল্য কত, শেয়ার প্রতি অভিহিত মূল্য আছে 10 টাকা। কত টাকা, 10 টাকা। তাহলে আমরা 10 লিখবো, অধিহার কত 10%, অধিহারের হার কত বলছে 10%। তাহলে এইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। তাহলে 10% মানে 10/100, 10/100। তাহলে শেয়ার প্রতি অধিহার কত, 1 টাকা। শেয়ার প্রতি অধিহার কয় টাকা, 1 টাকা। শেয়ার প্রতি অধিহার আসতেছে, দেখো 2টা শূন্য কাটবে, 1 টাকা। শেয়ার প্রতি অধিহার হচ্ছে 1 টাকা। তাহলে শেয়ার প্রতি অধিহার কত, 1 টাকা। এরপর দেখো মোট অধিহারের পরিমাণ কত, মোট অধিহার। তাহলে দেখো আমরা 3 লক্ষ শেয়ার কিন্তু জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিলি করেছি, অতিরিক্ত কিন্তু কারোর টাকা নিইনি। তাহলে 3 লক্ষ শেয়ারের ক্ষেত্রে আমরা অধিহার পেয়েছি। তাহলে আমরা অধিহার বের করলাম 1 লক্ষ টাকা এবং বিলিকৃত শেয়ার হচ্ছে আমাদের 3 লক্ষটি শেয়ার। কয়টি শেয়ার, 3 লক্ষটি। তাহলে 3 লক্ষ শেয়ার গুণ হচ্ছে আমাদের 1 টাকা। কত টাকা, 1 টাকা। ওকে, 3 লক্ষ শেয়ার গুণ কত, 1 টাকা। তাহলে আমাদের 3 লক্ষ টাকা হচ্ছে শেয়ার অধিহারের মোট পরিমাণ। শেয়ার অধিহারের মোট পরিমাণ কত, 3 লক্ষ টাকা। আশা করি ক নাম্বার তোমরা বুঝতে পেরেছো, আশা করি ক নাম্বার তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক আমাদের শেষ। ক্ষয়ের রিকোয়ারমেন্ট পড়বো, তোমাদেরকে বলেছিলাম খতে বেশিরভাগ ক্ষেত্রেই জাবেদা দাখিলা আসে। তো আমরা জাবেদা দাখিলা দিব। দেখো অনুমোদিত মূলধনের কোনো জাবেদার প্রয়োজন হয় না। আমাদের প্রথম যে লাইনটি আছে এইটি থেকে একটা জাবেদা আসবে যে কোম্পানি 50,000 শেয়ারের বিনিময়ে ফাহাদ লিমিটেড থেকে একটি যন্ত্রপাতি ক্রয় করে, একটি যন্ত্রপাতি ক্রয় করে। তাহলে প্রথম জাবেদায় আমরা এইটা দিব। প্রথম জাবেদায় কি দিব, আমরা এটা দিব। তাহলে জাবেদার ক্ষেত্রে আমরা দেখো, জাবেদার ক্ষেত্রে আমরা এখানে লিখবো 1 নং যে জাবেদা রয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি যন্ত্রপাতি আমরা ক্রয় করেছি। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, কি লিখতে পারি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবং যেহেতু শেয়ারের বিনিময়ে কিনেছি তাহলে কি হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। কি হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট। এখন তোমরা দেখাই দিতে পারো যে কয়টি শেয়ার দিয়েছো তোমরা। দেখো 10 টাকা মূল্যের 50,000 শেয়ারের বিনিময়ে কিনছো, 10 টাকা মূল্যের 50,000 শেয়ার। তাহলে এখানে কোনো অধিহার নেই। তাহলে আমরা লিখতে পারি 10 গুণ 50,000, 50,000 শেয়ার, 10 গুণ 50,000 শেয়ার, 10 গুণ 50,000 শেয়ার। ওকে, তাহলে এখানে লিখতে পারি আমরা 5 লক্ষ টাকা। ডেবিট এবং ক্রেডিট উভয় জায়গায় কি লিখবো, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। ওকে, 5 লক্ষ টাকা। তো এটা আমাদের শেষ। এখানে তোমরা ব্যাখ্যা লিখবা, এক লাইন ছোট করে ব্যাখ্যা লিখবা যে শেয়ার মূলধনের মাধ্যমে কি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো। শেয়ার মূলধনের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করা লাগবে। এটা একটু লিখে দিবা, এটা একটু ব্যাখ্যায় লিখে দিবা। শেয়ার মূলধনের মাধ্যমে কি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো। শেয়ার মূলধনের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো। শেয়ার মূলধনের বিনিময়ে, শেয়ার মূলধনের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো। কি করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো। ওকে, এরপরে দেখো, এরপর দ্বিতীয় যে জাবেদা আমরা এটা একটু বের করার চেষ্টা করি। বলছে 3 লক্ষ শেয়ার প্রতিটি 10% অধিহারে জনসাধারণ নিকট বিক্রয়ের জন্য আবেদনপত্র আহ্বান করে। জনসাধারণ আমাদেরকে 3 লক্ষ শেয়ারের আবেদন করে। তাহলে শেয়ার আবেদন পেয়েছি আমরা, দুঃখিত, 3,50,000 শেয়ারের আবেদন করে। তাহলে 3,50,000 শেয়ারের আবেদন পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট। কি লিখতে পারি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। কত শেয়ার, 3,50,000 শেয়ার, 3,50,000 শেয়ার গুণ 11, গুণ কত, 11। ওকে, এরপর বলছে আমরা এইটার বিপরীতে কি দিতে পারি, শেয়ার আবেদন দিতে পারি, কারণ শেয়ার আবেদনের মাধ্যমে এসেছে। তাহলে শেয়ার আবেদন ক্রেডিট, শেয়ার আবেদন ক্রেডিট, সেটাও একই অ্যামাউন্ট। তাহলে 3,50,000 গুণ 11, 3,50,000 গুণ 11 আমরা একটু ক্যালকুলেটারে করে ফেলবো। 3,50,000 গুণ 11, 3,50,000 গুণ 11, তাহলে 38,50,000। কত আসতেছে, 38,50,000,
38,50,000। ওকে, 38,50,000। ওকে, এরপরে দেখো শেয়ার আবেদন আমাদের শেষ। লিখতে হবে যে শেয়ার আবেদন পাওয়া গেল, শেয়ার অধিহারের মাধ্যমে শেয়ার আবেদন পাওয়া গেল। তাহলে অধিহারের মাধ্যমে আমরা এটা কতে কিন্তু বের করে আনছি 11 টাকা। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা 3 নম্বরের কি জাবেদা থাকতে পারে আমরা একটু দেখি। কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করে, তাহলে ইস্যুকৃত শেয়ার আমাদের 3 লক্ষ, তাহলে 3 লক্ষ টাকা আমরা বিলি করব। 3 লক্ষর যে আবেদন রয়েছে সেটা আমরা বিলি করব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে জাবেদা দিতে পারি যে আমরা কি লিখতে পারি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, 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 এবং কি লিখতে পারি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং আরও একটা আইটেম আসবে সেটা হচ্ছে শেয়ার অধিহার, আরও একটা আইটেম আসবে সেটা কি, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, তাহলে দেখো শেয়ার আবেদন আমরা কত লক্ষ শেয়ার দিব, আমরা শেয়ার আবেদনের ক্ষেত্রে আমরা 3 লক্ষ শেয়ার বিলি করব। 3 লক্ষ শেয়ার বিলি করব কত দামে, 3 লক্ষ শেয়ার বিলি করব 11 টাকা দামে। 3 লক্ষ শেয়ার বিলি করব কত দামে, 11 টাকা দামে। 3 লক্ষ শেয়ার বিলি করব কত দামে, 11 টাকা দামে। তাহলে আমরা 3 লক্ষ গুণ 11 লিখব, 3 লক্ষ গুণ 11, 3 লক্ষ গুণ 11, তাহলে কত আসতেছে, 33 লক্ষ হচ্ছে শেয়ার আবেদন, 33 লক্ষ, 33 লক্ষ হচ্ছে শেয়ার আবেদন যাবে। শেয়ার মূলধনে সবসময় মনে রাখবা, শেয়ার মূলধনে অভিহিত মূল্য অভিহিত মূল্য যা আছে তাই দিয়ে গুণ হয়, মূলধন সবসময় হয় অভিহিত মূল্যে। তাহলে আমরা 3 লক্ষ গুণ 10 দিব। অভিহিত মূল্য কত ছিল, শেয়ারের অভিহিত মূল্য ছিল 10 টাকা, তাহলে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা হচ্ছে 30 লক্ষ টাকা। এটা কত টাকা, 30 লক্ষ টাকা। ওকে, এখন দেখো ক্রেডিট অংশে আরো 3 লক্ষ টাকা কম আছে, সেটা হচ্ছে 1 টাকা যে অধিহার বের হয়েছিল আমাদের কতে দেখো অধিহার ছিল 1 টাকা, অধিহার ছিল কত, 1 টাকা। তাহলে 3 লক্ষ গুণ 1 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিটে উভয় জায়গায় কি হইলো, ডেবিট এবং ক্রেডিট উভয় জায়গায় কি হলো, 33 লক্ষ টাকা হলো এই আইটেমের মাধ্যমে। ওকে, তো এটা ছিল আমাদের তৃতীয় জাবেদা। চতুর্থ আরেকটা জাবেদা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমরা যে আবেদনের টাকা ফেরত দিয়েছি, আমরা যে আবেদনের টাকা ফেরত দিয়েছি, কত টাকা ফেরত দিয়েছি, 50,000 শেয়ারের 11 টাকা মূল্য দ্বারা ফেরত দিয়েছি। তাহলে আমাদের ব্যাংকের টাকা চলে যাবে, আমাদের এই যে ব্যাংকে আমরা টাকা পেয়েছিলাম এটা কি হবে, এটা আমাদের চলে যাবে, ব্যাংকের টাকাটা কি হবে, চলে যাবে, এবং শেয়ার আবেদনটা ডেবিট হয়ে যাবে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট কত টাকা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো কত টাকা, 11 টাকা হিসেবে পেয়েছিলাম, তো আমরা 11 দিয়ে গুণ করব, কত শেয়ার, 50,000 শেয়ার, 50,000 গুণ 11, 50,000 গুণ 11, এখানেও 50,000 গুণ 11, 50,000 গুণ 11। এখন 50,000কে তোমরা 11 দিয়ে গুণ করো, তাহলে 5,50,000 আসার কথা, কত আসার কথা, 5,50,000, 5,50,000, 5,50,000, 5,50,000। ওকে, তো এই ছিল আমাদের জাবেদা, এর বাইরে আর কোনো জাবেদা নেই আমাদের। দেখো সবগুলোই কমপ্লিট হলো জাবেদার বিষয়। তাহলে আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট শেষ। এবার গতে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ 33 লক্ষ টাকা দিয়েই দিয়েছে, 33 লক্ষ টাকা ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ দিয়ে দিয়েছে। এখন কিভাবে 33 লক্ষ টাকা হয় তোমরা যদি দেখতে চাও, এই যে দেখো 38,50,000 টাকা আমরা বের করেছি, এখানে ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক ডেবিট করেছিলাম, এবং পরবর্তীতে আবার দেখো ব্যাংক ক্রেডিট হয়েছে 5,50,000। তাহলে এই 38,50,000 থেকে তোমরা যদি 5,50,000 বাদ দাও, যদি ব্যাংক হিসাবের সহজ কথায় ব্যাংক হিসাবের খতিয়ান বা হিসাবটা যদি করতা, তাহলে 33 লক্ষ টাকায় আসতো। তাহলে কত আসতো, 33 লক্ষ। তো আমরা ব্যাংক হিসাবটা তো আমাদের প্রস্তুত করতে বলে নাই, তো ব্যাংক হিসাব করলে কিন্তু আমাদের সেই 33 লক্ষ টাকায় আসতো, সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে গতে 33 লক্ষ টাকা, 33 লক্ষ টাকা। ওকে, তো আমাদের ব্যাংক হিসাব করতে বলে নাই, আমাদেরকে সরাসরি আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে, যেখানে ব্যাংক হিসাব বা ব্যাংক উদ্বৃত্তের জের দেওয়া আছে 33 লক্ষ টাকা। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী যে আমাদের ফরম্যাট বা ছক তোমাদেরকে শিখিয়েছি সেইটা আঁকবো। তো আঁকার ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটু এঁকে রেখেছি। এরপর দেখো প্রথমে আমাদের স্থায়ী সম্পদ, তাহলে স্থায়ী সম্পদ হিসেবে আমরা কোনটি পেয়েছি, একটা যন্ত্রপাতি কিনছিলাম কত টাকা দিয়ে, জাবেদার ভিতর দেখো, জাবেদার ভিতর যন্ত্রপাতি কিনছি কত দিয়ে, 5 লক্ষ দিয়ে, কত টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনছি। তাহলে আমরা আমাদের একটা স্থায়ী সম্পদ আছে যেটা হচ্ছে যন্ত্রপাতি, 5 লক্ষ টাকা। কত টাকা স্থায়ী সম্পদ আছে কি, যন্ত্রপাতি, যন্ত্রপাতি সেটা কত, 5 লক্ষ টাকা। এটা আমরা লিখলাম সরাসরি 5 লক্ষ টাকা। ওকে, এবার চলতি সম্পদ, দেখো ব্যাংক হিসাবের কথা বলে দিয়েছে গতে, যেটা হচ্ছে একটা চলতি সম্পদ 33 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদের মধ্যে আমাদের কি রয়েছে,
শুধুমাত্র ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবের জের, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা জের, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা জের, সেটা কত? 33 লক্ষ টাকা। সেটা হচ্ছে 33 লক্ষ, 33 লক্ষ টাকা, 33 লক্ষ টাকা। তাহলে আমাদের এই দুইটা যোগ করলে আর কোনো সম্পদ আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে সম্পদ অংশ খুবই সহজ। অবহার থাকলে আমরা সেগুলো অসমন্বয়কৃত ব্যয় দিয়ে দিতাম। এখানে কোনো অবহার নাই, কমিশন নাই। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের হয় 38 লক্ষ টাকা, 38 লক্ষ টাকা। তাহলে এটা আমরা ক্লোজ করবো এখানে। তাহলে আমাদের সম্পদ অংশ শেষ। এবার অনুমোদিত মূলধন কত দেখো। অনুমোদিত মূলধন যা আছে 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ার 50 লক্ষ টাকা। এটা আমাদেরকে লিখতে হবে। 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ শেয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 50 লক্ষ টাকা। এটা লিখে ক্লোজ করে দিতে হবে 50 লক্ষ টাকা। এবার দেখো ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন একই রয়েছে। অর্থাৎ 3 লক্ষ শেয়ার আমরা হচ্ছে কি করতে চাচ্ছিলাম, ইস্যু করতে চাইছিলাম, বিলি করেছি এবং আদায় করেছি। তাহলে আমাদের সবই একই। তাহলে সেটা হবে 10 টাকা মূল্যের, 10 টাকা মূল্যের কত শেয়ার দেখো? 3 লক্ষ টাকা, 3 লক্ষ শেয়ার। এই যে 3 লক্ষ শেয়ার, তো এই 3 লক্ষ শেয়ার আমরা লিখব 3 লক্ষ শেয়ার। ওকে, 3 লক্ষ শেয়ার। তাহলে এটা কত হয়? ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন। আচ্ছা, আমাদের অনুমোদিত মূলধনটা ক্লোজ করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের 10 টাকা মূল্যে 3 লক্ষ শেয়ার, মানে হচ্ছে 30 লক্ষ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা। ওকে, এরপর দেখো আমাদের মূলধনের অংশ শেষ। এখন আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত, মালিকানা সত্ত্বের মধ্যে যে সঞ্চিতি এবং উদ্বৃত্ত যায়, তার মধ্যে আমাদের অধিহার নামক একটা সঞ্চিতি আছে। কি আছে? শেয়ার অধিহার। দেখো এই যে এখানে ছিল শেয়ার অধিহার। শেয়ার অধিহার কত টাকা দেখো তো? 3 লক্ষ টাকা। এটা আমরা কতেও বের করেছি যে 3 লক্ষ টাকা। মোট অধিহার কত? 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা আমরা লিখবো শেয়ার অধিহার। সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিহার, শেয়ার অধিহার। ক হতে লিখতে পারো তোমরা, ক হতে বা খ হতে, দুই জায়গায় বের করেছি। তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি? শেয়ার অধিহার। শেয়ার অধিহার, বিলিখিত, আদায়কৃত এবং হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে কত টাকা? শেয়ার অধিহার হচ্ছে আমাদের কত? শেয়ার অধিহার হচ্ছে, শেয়ার অধিহার হচ্ছে 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। ওকে, তো আমাদের এই মূলধন, অনুমোদিত মূলধনের অংশটা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনুমোদিত মূলধন অংশের অংশ শেষ হয়েছে। আমরা এবার বিলিখিত, আদায়কৃত এবং কি চাবো? বিলিখিত, আদায়কৃত এবং ইস্যুকৃত মূলধন তিনটা ক্ষেত্রেই একই। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লক্ষ টাকা, তো 3 লক্ষ শেয়ার। তো এটা আমরা একসাথে লিখে দিব, আলাদা আলাদা করে না লিখে। তিনটা যেহেতু একই আছে, একসাথে আমরা চাইলে লিখতে পারবো। তাহলে আমাদের দেখো কত আসতেছে। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন হচ্ছে আমাদের 10 টাকা মূল্যের, 10 টাকা মূল্যের কত শেয়ার দেখো তো? 3 লক্ষ শেয়ার আছে ওইখানে। ওইখানে আমরা 3 লক্ষ শেয়ার হচ্ছে ইস্যু করছিলাম, 3 লক্ষ প্লাস পাশাপাশি কত শেয়ার আমরা যন্ত্রপাতি কিনছিলাম? যন্ত্রপাতি কিনছিলাম 50,000 শেয়ার দিয়ে। তাহলে এই 50,000ও আমাদেরকে যোগ করে দেখাতে হবে। 50,000, 50,000 শেয়ার। তাহলে 3 লক্ষ 50,000 শেয়ার। তাহলে 3 লক্ষ 50,000 শেয়ারের মূল্য যদি 10 টাকা করে হয়, আমরা যদি মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের কত হয়? 35 লক্ষ টাকা হয়। 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। ওকে, সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে আমাদের একটা আইটেম ছিল, সেটা হচ্ছে শেয়ার অধিহার। আমরা ফরম্যাটেও দেখেছি এবং শেয়ার অধিহার কিন্তু আমরা ক নঙে বের করেছি। শেয়ার অধিহার কোথায় বের করেছি? ক নঙে বের করেছি 3 লক্ষ টাকা, বা ক্ষয়ের জাবেতাতেও কিন্তু আমরা শেয়ার অধিহার নামক 3 লক্ষ টাকা দেখেছি। তাহলে শেয়ার অধিহার নামক সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে যাবে, যেটা মালিকানা সত্ত্বের সাথে যায়। শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত টাকা? চাইলে ক হতে লিখে দিতে পারো। মোট অধিহার আমরা বের করেছিলাম কতে, ক হতে 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে দেখো আমাদের আর কোনো অংশ নেই মালিকানা সত্ত্বের মধ্যে, বা আমাদের যে শেয়ার মালিকদের যে সত্ত্ব রয়েছে সেখানে আর কোনো অংশ নেই। তাহলে এই দুটা যোগ করলে দেখো মোট সম্পদের সমান হচ্ছে 38 লক্ষ টাকা হচ্ছে। তাহলে আমাদের মোট শেয়ার মালিকদের সত্ত্ব হচ্ছে 38 লক্ষ টাকা। তো এই ধরনের খুবই সহজ সৃজনশীল আমাদের আসে, ক খ গ, 3 পেজও লাগে না করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 2 নং সৃজনশীলে আসি, আমাদের 1 নং সলভ করার পরে আমাদের 2 নং সৃজনশীলে দেখতে পাচ্ছ আরও একটি সৃজনশীল তোমাদের জন্য রেখেছি। রাতুল লিমিটেড 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয়, যা মূলত 15 টাকা মূল্যের, অর্থাৎ প্রতিটি 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। তো এটা মূলত অনুমোদিত বা নামিক মূলধন। এরপরে বলছে কোম্পানির পরিচালক পরিষদ অনুমোদিত মূলধনের 50%। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে আমাদের 2 লক্ষ শেয়ার, এটার 50% করলে আসে 1 লক্ষ শেয়ার। কত শেয়ার? 1 লক্ষ শেয়ার। তাহলে এই 1 লক্ষ শেয়ার মূলত কোম্পানি 1 টাকা অবহারে, তাহলে
মূল শেয়ারের দাম হচ্ছে 15 টাকা, অবহারে বিক্রি করলে কত আসতেছে? 14 টাকা। কত টাকা? 14 টাকা। 14 টাকা করে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের 80% আবেদন পায়। তাহলে 1 লক্ষ শেয়ারের হচ্ছে তারা বিক্রির জন্য প্রস্তাব বা হচ্ছে বিবরণপত্র প্রচার করেছিল, কিন্তু তারা পেয়েছে সেই 1 লক্ষ থেকে 80%, অর্থাৎ 80,000 শেয়ার, 80,000 শেয়ার আবেদন পায়। 80,000 শেয়ার কি পায়? আবেদন পায়, শেয়ার বিক্রির আবেদন পায় বা শেয়ার ক্রয়ের আবেদন পায়। আবেদনকৃত শেয়ারগুলো যথাসময়ে বন্টন করা হলো। কোম্পানির শেয়ার প্রতি 0.3 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। তাহলে এই যে অবহার হচ্ছে আমাদের একটা অসমন্বয়কৃত ব্যয়, যেটা আমাদের ভুয়া সম্পদ হিসেবে দেখাতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে। পাশাপাশি অবলেখকের কমিশনও কিন্তু হচ্ছে একটা ভুয়া সম্পত্তি, যেটা সমন্বয়কৃত ব্যয়তে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই। তো এই পর্যন্ত ছিল আমাদের উদ্দীপক পড়া। এরপর দেখো অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পেলাম যে 80,000 শেয়ারের আবেদন পায় এবং শেয়ার প্রতি 0.30 টাকা কি হয়? 0.30 টাকা তিনি হচ্ছে কি পায়? কমিশন পায়। তাহলে আমরা কমিশনটা বের করব। কিভাবে বের করব? আমাদেরকে বের করার জন্য অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় লিখলাম। লেখার পরে আমরা বিক্রি করতে চেয়েছি 2 লক্ষ শেয়ারের 50%। তো এটা আমরা একটু দেখায় দিব। 2 লক্ষ গুণ 50%, যেটার আবার এই 50% করলে হয় 1 লক্ষ শেয়ার, এবং এই 1 লক্ষ শেয়ার আমরা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আবেদন পড়েছে তার 80%। কত পার্সেন্ট? 80% গুণ 0.30। ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 লক্ষর 50% করলে হয় 1 লক্ষ, 1 লক্ষর 80% করলে হয় 80,000। সেটা তোমাদেরকে একটু আগে উদ্দীপক পড়ার সময় দেখিয়েছি। তাহলে 80,000 মাল্টিপ্লাইড বাই কত? 0.30। 80,000 মাল্টিপ্লাইড বাই 0.30। তাহলে দেখো 80,000-এর 30% বা 0.30, এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো। 80,000 যদি 30% করো বা 0.30 দিয়ে গুণ করো, তাহলে 24,000 আসবে। কত আসবে? 24,000। তাহলে অবলেখকের কমিশনের পরিমাণ কত? 24,000। খতে যদি আমরা যাই, খয়ের রিকোয়ারমেন্টটা একটু দেখি। বলছে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে জাবেদাটা শুরু হবে কিসের জন্য? অনুমোদিত মূলধনের কোনো জাবেদা হয় না। তাহলে আমাদের আবেদন থেকে জাবেদা শুরু হবে। কোথা থেকে? আবেদন। তাহলে আবেদন পেয়েছি আমরা কত শেয়ার? মাত্রই দেখলাম 80,000 শেয়ার। তাহলে 80,000 শেয়ারের আবেদন পেয়েছি। তাহলে প্রত্যেকটা অবহারে যদিও হয়েছে, কিন্তু আবেদনের সময় আমরা আবেদনের টাকাটা অবহারে লিখবো, যেহেতু ব্যাংক এবং আবেদনের ব্যাপারটা লিখবো, কিন্তু যখন মূলধনে কনভার্ট করব তখন মূল যে অভিহিত মূল্য সেইটা লিখবো। তো আমরা জাবেদাটা শুরু করি আবেদন থেকে। তাহলে আমরা প্রথমে লিখবো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রথম যে জাবেদা আসবে সেটা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে। তো ব্যাংকে কত টাকা দিব আমরা দেখতে পেলাম যে 80,000 শেয়ারের আবেদন পড়েছে এবং প্রত্যেকটা অবহারে আবেদন পড়েছে। কত টাকায়? 14 টাকায়, অর্থাৎ 15 মাইনাস 1 টাকা যেহেতু অবহারে। তাহলে আমরা লিখবো 80,000 গুণ 80,000 মাল্টিপ্লাইড বাই 80,000 মাল্টিপ্লাইড বাই 14। 80,000 মাল্টিপ্লাইড বাই কত? 14। শেয়ার আবেদনেও 80,000 মাল্টিপ্লাইড বাই 14, এবং এখানে একটা দাগ দিয়ে দিতে পারি আমরা। এখানে একটা দাগ দিয়ে দাও। ওকে। এরপরে দেখো, এখানে তোমরা লিখতে পারো যে 1 টাকা অবহারে শেয়ার আবেদনের টাকা ব্যাংকের মাধ্যমে পাওয়া গেল। তাহলে 80,000 গুণ 14, আমরা যদি একটু গুণ করি তাহলে 4 × 32-এর 2, হাতে কত? 3, হাতে 3, 8 × 8 = 3, 11, 8 × 3 কত? 11। তাহলে 1,12,000 টাকা। 1,00,000, 4 0, 1 2 3, তাহলে 11,12,000 টাকা। কত টাকা? 11,20,000 টাকা। দুঃখিত, 11,20,000 টাকা হচ্ছে আমাদের কি আসতেছে? ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 11,20,000 টাকা। 11,20,000 টাকা। ওকে, 11,20,000। তো এটা শেষ। এরপরে আমাদের কি আসবে দেখি আমরা। এরপর দেখি কোম্পানি ইস্যুকৃত শেয়ারে 80% আবেদনকৃত শেয়ারগুলো যথাসময়ে বন্টন করা হলো। তা বন্টন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই শেয়ার আবেদনকে ডেবিট করে দিতে হবে। তাহলে আমরা লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট। কি লিখতে পারি? শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবং আমরা যেহেতু অবহারে বিক্রি করেছি, তাহলে অবহারটা সবসময় ডেবিট হয়। আমরা তোমাদের যখন ছক পড়িয়েছি, জাবেদার ছক পড়িয়েছি বা জাবেদার যে তোমাদের এক্সাম্পলগুলো দিয়েছিলাম এই অধ্যায়ের টপিক বিশ্লেষণের ক্ষেত্রে, তো সেখানে আমরা দেখেছি যে শেয়ার আবেদনের টাকা যখন মূলধন হিসাবে স্থানান্তর করি তখন শেয়ার আবেদনটা হয় ডেবিট, অবহার থাকলে সেটা হয় ডেবিট, যদি অধিহার হইতো তাহলে আমরা ক্রেডিটে লিখতাম। তাহলে আমরা এখানে লিখবো কি? শেয়ার অবহার হিসাব ডেবিট। শেয়ার অবহার হিসাব ডেবিট। শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার অবহার হিসাব ডেবিট, এবং ক্রেডিট হবে কি? শেয়ার মূলধন হিসাব।
কি ক্রেডিট হবে? শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব। ওকে, এখন কোনটায় কত হবে? শেয়ার আবেদনে দেখো আমরা শেয়ার আবেদনে পেয়েছি কত? 11,20,000। তো এটাই বসে যাবে, 11,20,000 লিখলাম, 11,20,000। এটা এখান থেকে আসলো, এই যে এখান থেকে ডেবিট হলো। এরপর শেয়ার অবহার, শেয়ার অবহারে আমাদের প্রতিটা 1 টাকা করে 80,000 শেয়ার, তাহলে আমরা লিখতে পারি 80,000 গুণ 1, 80,000 গুণ 1, তাহলে কত হচ্ছে? 80,000 টাকা। ওকে, এরপরে দেখো আমাদের শেয়ার মূলধন, সবসময় মূলধন হয় অভিহিত মূল্যে, তাহলে এটা কত হবে? এটা হবে 15 গুণ 80,000, 15 মাল্টিপ্লাইড বাই 80,000, তাহলে কত হচ্ছে? 12 লক্ষ টাকা। কত টাকা? 12 লক্ষ টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের জাবেদা গেল, এখানকার জাবেদা গেল। এরপরে আমাদের পরবর্তী জাবেদা কি আসতেছে? আবেদনের টাকা বন্টন করলাম, আবেদনকৃত শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হলো। তাহলে তোমাদেরকে এটার ব্যাখ্যায় লিখতে হবে যে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে অবহার সহ স্থানান্তর করা হলো। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় যে জাবেদাটি রয়েছে সেটি বলছে যে আবেদন যথাসময় বন্টন করা হলো, এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। কোম্পানি শেয়ার প্রতি 0.30 টাকা অবলেখকের কমিশন প্রদান করে। তাহলে আমাদের লিখতে হবে অবলেখকের কমিশন ডেবিট। কি লিখতে হবে? অবলেখকের কমিশন ডেবিট, অবলেখকের কমিশন ডেবিট। এবং কি, এবং এই টাকাটা কি থেকে দিব আমরা? অবলেখকের কমিশন শেয়ার মূলধনের মাধ্যমে দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে দিয়েছি? ব্যাংকের মাধ্যমে। এখানে দেখো বলছে অবলেখককে কমিশন প্রদান করলো, তাহলে প্রদান আমরা ব্যাংকের মাধ্যমে করেছি, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? ক হতে আমরা বের করে নিয়েছি যে এটার পরিমাণ হচ্ছে 24,000 টাকা, তাহলে আমরা লিখে দিতে পারি ক হতে, ক হতে, ক হতে কত টাকা? 24,000 টাকা। ওকে, 24,000, এখানেও লিখবো আমরা 24,000। তো আমাদের দেখো সব কয়টি জার্নাল হয়ে গেল। এখানে বলতে হবে যে ব্যাংকের মাধ্যমে অবলেখকের কমিশন প্রদান করা হলো, ব্যাখ্যাতে তোমরা লিখে দিবা। ওকে, এটা ছিল আমাদের খ এর রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের খ শেষ, ক এবং খ শেষ। গতে কি বলছে? গতে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের যে ফরম্যাটটা তোমাদের শিখিয়েছি এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই সহজ ফরম্যাট, এর বাইরে কোনো কিছু আসে না। অধিহার হলে অধিহারের জন্য সঞ্চিতি এবং উদ্বৃত্তির মধ্যে দেবো, অবহার হলে আমরা অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে দেবো, কমিশন থাকলে সেটা দেবো, এবং চলতি সম্পদ হিসেবে আমাদের ব্যাংক যাবে। এখানে কোনো স্থায়ী সম্পদ আমরা দেখতে পাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি মূলধন, মূলধন হচ্ছে 80,000 শেয়ারের একটা মূলধন, যেটা আমরা জাবেদাতেও করেছি। তাহলে এই বিষয়গুলো আমরা ওই যে আমাদের যে নির্ধারিত টপিক বিশ্লেষণের সময় যে তোমাদেরকে ছক বা ফরম্যাটটা দেখিয়েছি সেটাতে উপস্থাপন করলেই হবে। তো আমরা গতে দেখি কিভাবে সমাধান করতে পারি। তা গতে বলছে চলতি সম্পদ, তো চলতি সম্পদের ক্ষেত্রে আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক। এখন এখানে বলা নেই ব্যাংকের উদ্বৃত্ত কত, তাহলে আমরা নিজেরা বের করে নিব। তাহলে ব্যাংকে আমরা দেখো ডেবিটে পেয়েছিলাম 11,12,000, আর আমাদের ব্যাংকে আবারও ক্রেডিট আছে 24,000। তাহলে এই দুইটি অ্যামাউন্ট 11,20,000 থেকে 24,000, 11,20,000 থেকে আমাদেরকে 24,000 মাইনাস করতে হবে। তাহলে আমরা ব্যাংক হিসাবের যে উদ্বৃত্ত বা জের ওটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দেখাই দিই যে চলতি সম্পদের ভিতর একটাই আছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবের জের। কারণ ব্যাংক হিসাবের জের তো দেওয়া নেই, অনেক সময় ব্যাংক হিসাবের জের ব্র্যাকেটে দেওয়া থাকে, তো আমরা এটা নিজেরা বের করে দেখাই দিব। 11,20,000 ডেবিট ছিল আমাদের জাবেদাতে, এই যে 11,20,000 ডেবিট, এবং ক্রেডিট ছিল 24,000। তাহলে ক্রেডিট আইটেমটা আমরা মাইনাস করে দিব, ক্রেডিট আইটেমটা কি করব? মাইনাস করে দিব। তাহলে কত আসতেছে? 11,20,000 থেকে যদি 24 বাদ দিই তাহলে 10,96,000, এবং এটা হচ্ছে একটা ডেবিট আইটেম, 10,96,000। ব্যাংক উদ্বৃত্তের জের সবসময় কি হয়? ডেবিট হয়। ব্যাংক উদ্বৃত্তের জের সবসময় কি হয়? ডেবিট হয়। 10,96,000, 10,96,000। ওকে, তাহলে এটা জের সবসময় ডেবিট হয়। অসমন্বয়কৃত ব্যয় তোমাদেরকে বলেছিলাম অবলেখকের কমিশন, এবং আরেকটি কি? অবলেখকের কমিশন এবং হচ্ছে আমাদের শেয়ার অবহার। অবলেখকের কমিশন এবং শেয়ার অবহার এই আইটেমটা, এবং এই অবলেখকের কমিশন, এই দুইটা আইটেম হচ্ছে কি? অসমন্বয়কৃত ব্যয়। তাহলে অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে আমাদের শেয়ার অবহার হিসেবে 80,000 টাকা যাবে। কত যাবে? 80,000। তাহলে আমরা লিখব শেয়ার অবহার, শেয়ার অবহার কত টাকা? 80,000। কত টাকা? 80,000 টাকা, 80,000 টাকা। ওকে, আরেকটা আছে অবলেখকের কমিশন, আরেকটা কি আছে? অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। ভুয়া সম্পদ হিসেবে এই দুইটা আইটেম অসমন্বয়কৃত ব্যয় যাবে। অবলেখকের কমিশন কত? কতে বের করেছি, খতে যাবে, তাতে আমরা দেখেছি 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। ওকে, তাহলে এই দুইটা সম্পদের যোগফল কত আসতেছে? 1,04,000 টাকা, 1,04,000 টাকা, 1,04,000 টাকা। ওকে, 1,04,000 টাকা এই দুইটা, এবং 1,04,000 এবং 10,96,000 আমরা যদি যোগ করি তাহলে 12 লক্ষ টাকা আসতেছে আমাদের কি? মোট সম্পদ 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদটা আমরা ক্লোজ করে দিব।
এখন দেখো আমাদের জাবেদার ক্ষেত্রে সবগুলো আইটেমই কিন্তু হয়ে গিয়েছে। শেয়ার আবেদন একটাতে ক্রেডিট ছিল, আরেকটাতে ডেবিট হয়ে এই আইটেমটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, এই আইটেমটা আর নাই। তাহলে আমাদের দেখো বাকি আছে শুধুমাত্র, দেখো সবগুলোই কিন্তু আমরা করেছি, ব্যাংক হিসাব করেছি, শেয়ার অবহার করেছি, অবলেখকের কমিশন করেছি, এই ব্যাংকে উঠাইছি, বাকি আছে শুধুমাত্র শেয়ার মূলধন। তাহলে এইটা আমাদেরকে যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব আছে সেখানে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি শেয়ার মূলধন। তাহলে আগে অনুমোদিত মূলধনটা আমরা লিখে নিব, যেটাকে আমরা নামিক মূলধনও বলতে পারি। 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, যার মোট মূল্য আসে 30 লক্ষ টাকা। 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, কত শেয়ার, 2 লক্ষ শেয়ার, যার মোট মূল্য আসে 30 লক্ষ টাকা। এটা লিখে আমরা ক্লোজ করে দিব, 30 লক্ষ টাকা। ওকে, এটা লিখে আমাদের ক্লোজ। এরপর দেখো ইস্যুকৃত মূলধন আমরা চেয়েছিলাম এর 50%, আমরা চেয়েছিলাম এর 50% বিক্রি করতে, অর্থাৎ 2 লক্ষ শেয়ারের 50% বিক্রি করতে, কিন্তু আমরা পারিনি সেটা। তো আমরা ইস্যুকৃত মূলধনে দিব 15 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, মানে 50%, 2 লক্ষের 50% হচ্ছে 1 লক্ষ শেয়ার। তো সেটার মূল্য আসে 15 লক্ষ টাকা। কত টাকা, 15 লক্ষ টাকা। এটা আমরা ক্লোজ করে দিব। যেহেতু ইস্যুকৃত এবং আদায়কৃত বিলিখিত মূলধন আলাদা, তাহলে আমরা আদায়কৃত মূলধনটা লিখব 15 টাকা মূল্যের যতটুকু আবেদন পেয়েছি, 15 টাকা মূল্যের 80,000 আবেদন পেয়েছি। কত আবেদন পেয়েছিলাম, 80,000 শেয়ার, 80,000 শেয়ার। ওকে, তাহলে 15 টাকা মূল্যের 80,000 শেয়ার, যেটার মূলধন কত এসেছে, 12 লক্ষ টাকা। কত টাকা, 12 লক্ষ টাকা। কত টাকা, 12 লক্ষ টাকা। ওকে, এই 12 লক্ষ টাকা আমরা লিখব, 12 লক্ষ টাকা, 12 লক্ষ। এখন দেখো আমাদের যে মোট সম্পদের আইটেমটা ছিল সেইটার সমান হয়েছে আমাদের শেয়ার মূলধন, সেটার সমান হয়েছে কি আমাদের শেয়ার মূলধন। তো এই আইটেমটা আমরা, একটাই আইটেম আছে, কোনো সঞ্চিতি বা উদ্বৃত্ত নাই, তাহলে আমরা এটাই যোগ করে দিব, 12 লক্ষ টাকা। তো এটা আমরা ক্লোজ করব, যেটা আমাদের কিসের সমান হলো, এই মোট সম্পদের সমান হলো। তাহলে 12 লক্ষ টাকা হচ্ছে আমাদের মোট সম্পদের যোগফল, পাশাপাশি শেয়ার মালিকদের সত্ত্বের যোগফল। তো এই ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 2টা সৃজনশীলই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে আমি বলেছি এই অধ্যায় সৃজনশীল অত্যন্ত সহজ। এ পর্যায়ে আমরা এই অধ্যায় থেকে তোমাদের জন্য 15টি বাছাইকৃত এমসিকিউ রেখেছি, যেগুলো থেকে তোমরা তোমাদের যে এইচএসসি 26 পরীক্ষা রয়েছে, বা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের যারা আছো, বা 28-এ যারা পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু কমন আসার চান্স সবচেয়ে বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি করছো এবং তোমাদের ক্লাসটি ভালো লাগছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো কোনো কনফিউশন থাকলে বা তোমাদের ভালো লাগার বিষয়টি, এবং তোমার বন্ধুরা যারা রয়েছে, যারা তোমার সহপাঠী রয়েছে, তাদেরকেও এই ক্লাসটি কিন্তু একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারো। তো আমরা অবহারের হার, আমরা এখন এমসিকিউ করব, এই অধ্যায়ের এমসিকিউ করবো। এই অধ্যায়ে কি কি এমসিকিউ রেখেছি সেগুলো আমরা সলভ করব। বলছে অবহারের হার শেয়ারের অভিহিত মূল্যের, শেয়ারের অভিহিত মূল্য মানে কি, ফেস ভ্যালু, অবহারের হার শেয়ারের অভিহিত মূল্যের সর্বোচ্চ কত হতে হয়। তাহলে শেয়ার অবহারের ক্ষেত্রে একটা মাত্রা দেওয়া আছে আইনে। তো এই শেয়ারের অবহারের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 10%। শেয়ার অবহারের ক্ষেত্রে মাত্রা কত, সর্বোচ্চ মাত্রা 10%। তাহলে অ্যান্সার হবে 10%। এখন এক্সাম্পল আকারে যদি তোমাদেরকে বলতে চাই, একটা শেয়ারের ধরো ফেস ভ্যালু, একটা শেয়ারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য আছে 100 টাকা, তাহলে তুমি সর্বোচ্চ 10 টাকা অবহার দিতে পারবে। সেটাকে কত টাকা বিক্রি করতে পারবে, কমায় যদি বা বাট্টায় যদি বিক্রি করো, বা অবহারে বা অনুহারে যদি বিক্রি করো, সেক্ষেত্রে 90 টাকা বিক্রি করতে পারবে, 89 টাকায় বিক্রি করার সুযোগ নেই। অপরদিকে অধিহারের কোনো মাত্রা নেই, অধিহার তুমি 100 টাকা শেয়ার 500 টাকায় বিক্রি করলেও কোনো সমস্যা নেই, যদি তোমার শেয়ারের ডিম্যান্ড বা চাহিদা থাকে। কিন্তু অবহারের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10%, অর্থাৎ তুমি কমিয়ে 90 টাকায় বিক্রি করতে পারবা। 2 যদি যাই, কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না, নগদ অর্থ বৃদ্ধি পায় না কোন ধরনের শেয়ারে, কোন ধরনের শেয়ারে। তাহলে দেখো, সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার বা রাইট শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা রাইট শেয়ার। রাইট শেয়ার কি, রাইট শেয়ার ও সাধারণ শেয়ার, যেটা হচ্ছে কি বর্তমান মালিকদের কাছে বিক্রি করা হয়। তো এই তিনটা ক্ষেত্রেই কি হয়, অর্থ, নগদ অর্থ বা ব্যাংকের মাধ্যমে অর্থ বৃদ্ধি পায়, নগদ অর্থ বা তারল্যের পরিমাণ কি পায়, বৃদ্ধি পায়, কারণ শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা ব্যাংকে টাকা পাই। আর বোনাস শেয়ার ইস্যু করলে আমাদের কি হয়, একবার শেয়ার মূলধন ডেবিট হয়, আরেকবার কি হয়, ক্রেডিট হয়, অর্থাৎ একবার মালিকানা সত্ত্ব কমে শেয়ার হোল্ডারদের, আরেকবার বৃদ্ধি পায়। এটার মাধ্যমে অর্থের কোনো আদান প্রদান ঘটে না, এটার মাধ্যমে কি হয় না, অর্থের কোনো আদান প্রদান ঘটে না, অর্থাৎ মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। এরপর 3-এ যদি যাই, 100 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 90 টাকা মূল্যে ইস্যু করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে ওই শেয়ার বাবদ শেয়ার মূলধনে কত টাকা দেখাতে হবে। দেখো, শেয়ার মূলধন সবসময় হয় অভিহিত মূল্যে, শেয়ার মূলধন সবসময় কি হয়, অভিহিত বা ফেস ভ্যালুতে, অভিহিত মূল্যে। তাহলে এই শেয়ারের অভিহিত মূল্য কত, এই শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে 100 টাকা। এই শেয়ারের অভিহিত মূল্য কত,
100 টাকা, অবহারে বিক্রি করা হয়েছে 90 টাকা, তাহলে শেয়ার মূলধনে সবসময় 100 টাকাই যাবে। শেয়ার মূলধনে সবসময় কত যাবে? 100 টাকাই যাবে। শেয়ার মূলধনে সবসময় অভিহিত মূল্যটাই যায়, তাহলে 100 টাকাই যাবে, 100 টাকা। অ্যান্সার হবে খ। এরপরে 4-এ যদি যাই, কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলা হয়? তাহলে কোম্পানি সর্বপ্রথম যে শেয়ার বিক্রি করে সেটা মূলত ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়। সেটাকে মূলত কি বলা হয়? ইনিশিয়াল পাবলিক অফারিং, যার দেখো একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে আইপিও। আইপিওর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। এটার ফুল মিনিংটা একটু পড়বা, ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং, অফারিং, ওকে। ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং হচ্ছে আইপিও, অর্থাৎ প্রথমবার যে শেয়ার বিক্রি করতে চায় সেটাকে আইপিও বলে। আইপিও মানে হচ্ছে প্রথমবার কোম্পানি শেয়ার বিক্রির জন্য যে প্রস্তাব বা বিবরণপত্র প্রচার করে। 5-এ যদি যাই, মিস ইতু প্রতিটি 150 টাকা করে, 150 টাকা করে 100 টাকা মূল্য, তাহলে এটা হচ্ছে ফেস ভ্যালু, এটা হচ্ছে অভিহিত মূল্য। 100টি শেয়ার করলেন, মিস ইতুর দায় কত? তাহলে দায় হচ্ছে তার শেয়ারের যে অভিহিত মূল্য আছে সেই অভিহিত মূল্যের সমান, এবং তিনি যতগুলো শেয়ার কিনবেন তার গুণফল। তাহলে দেখো তার অভিহিত মূল্য আছে 100 টাকা এবং তিনি 100টি শেয়ার কিনছে, তাহলে এই 150 টাকার 50 টাকা হচ্ছে অধিহার। এখানে অধিহার কত? অধিহার হচ্ছে 50 টাকা। অধিহার আমাদের মূলধনে বা দায়ে যাবে দা, অধিহার হচ্ছে 50 টাকা। অধিহার হচ্ছে এক প্রকার সঞ্চিতি। তাহলে 100 টাকা মূল্যের তিনি কয়টা শেয়ার কিনছে? 100টা। তাহলে তার দায় হবে 100 গুণ 100 অর্থাৎ 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা হচ্ছে তার দায় বা মালিকানা সত্ত্ব বা মূলধনের পরিমাণ। তাহলে তার দায় সর্বোচ্চ কত? 10,000 টাকা, 10,000 টাকা, ওকে। 6-এ যদি যাই, শেয়ার অবহার কোন ধরনের ক্ষতি? শেয়ার অবহার, শেয়ার অবহার, তাহলে শেয়ার অবহার কোন ধরনের ক্ষতি? শেয়ার অবহার সবসময় মনে রাখবা, এটা হচ্ছে মূলধন জাতীয় লোকসান, মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান, মূলধন জাতীয়, মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান, ক্ষতি বা লোকসান। একইভাবে শেয়ার অধিহার দিয়ে যদি প্রশ্ন আসে, শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় লাভ। শেয়ার অধিহার কি? মূলধন জাতীয় আয় বা লাভ। তাহলে এই শেয়ার অবহার হচ্ছে মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি। আমরা দেখি মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি আছে অপশন ঘতে, তাহলে অ্যান্সার হবে ঘ। 7-এ যদি যাই, গ্রিন কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত, ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 80%। তাহলে দেখো আমরা উদ্দীপক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। 50,000 শেয়ার, 50,000 শেয়ারের তারা কি বিক্রি, তারা ইস্যু করতে চেয়েছে কত? 80%। ইস্যু করতে চেয়েছে 80%। তাহলে 50,000-এর যদি 80% তোমরা করো সেক্ষেত্রে কত হয়? 40,000 শেয়ার। তাহলে ইস্যুকৃত মূলধনের পরিমাণ 40,000 শেয়ার, 40,000 শেয়ার। এখন এতটুকু তারা বিক্রি করতে চেয়েছিল, কিন্তু দেখো কি হচ্ছে পরে, বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের 90%। তারা 40,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিল কিন্তু পারে নাই, তারা আবেদন পেয়েছে বা বিলি করতে পেরেছে এই 40,000 শেয়ারের 90%। 40,000 শেয়ারের আবার কত পার্সেন্ট? 90%। তাহলে 40,000-এর শেয়ারের 90% হচ্ছে 36,000 শেয়ার। 36,000 শেয়ার হচ্ছে তাদের কি? বিলিকৃত মূলধনের পরিমাণ। উক্ত কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত? তাহলে 36,000 শেয়ার আর অভিহিত মূল্য কত? 10 টাকা। তাহলে 36,000 মাল্টিপ্লাইড বাই 10 দিব, আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 3,60,000, 3,60,000 টাকা হচ্ছে তাদের কি? তাদের কিসের পরিমাণ? বিলিকৃত মূলধনের পরিমাণ। তাহলে 3,60,000 দেখো অপশন কতে আছে, অপশন কতে আছে, অপশন কতে আছে। এরপরে দেখো 8-এ যদি যাই, কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায়, কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় তাকে, সেই মূলধনকে কি বলে? মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে কি বলে? তাহলে দেখো কোম্পানি গঠনের সময় বা কোম্পানি নিবন্ধনের সময়, কোম্পানি গঠন বা নিবন্ধনের সময় কোম্পানি সর্বোচ্চ যত পরিমাণ শেয়ার বিক্রির জন্য অনুমোদন পায় তাকে কি বলা হয়, বা যে অধিকার পায় তাকে মূলত অনুমোদিত মূলধন বা নামিক মূলধন বলা হয়। তাকে কি বলা হয়? অনুমোদিত মূলধন। কি বলা হয়? অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনের আরো নাম আছে যেটাকে আমরা নামিক মূলধন হিসেবেও দেখাতে পারি। তো অনুমোদিতের আরেক নাম কি? নামিক মূলধন। অনুমোদিতের আরেক নাম কি? নামিক মূলধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 9-এ যাই, যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাহলে কোম্পানির শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের বা ইস্যু করার যে দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বলা হয় আন্ডার রাইটার। তাদেরকে কি বলা হয়? আন্ডার রাইটার বা অবলেখক। কি বলা হয়? আন্ডার রাইটার বা অবলেখক। তাহলে এটা আছে ঘতে, এটা আছে ঘতে। অবলেখককে আমরা কি বলতে পারি? আন্ডার রাইটারও বলতে পারি, আন্ডার রাইটার, আন্ডার রাইটার, ওকে। এরপরে দেখো 10-এ আসছে, অসমন্বিত ব্যয় কোনটি? অসমন্বয়কৃত ব্যয় কোনটি? তাহলে অসমন্বয়কৃত ব্যয়ের ক্ষেত্রে কি হবে? দেখো অসমন্বয়কৃত ব্যয়, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এক ধরনের অসমন্বয়কৃত ব্যয়, শেয়ার বাট্টা বা অবহার এক ধরনের
অসমন্বয়কৃত ব্যয়, নিট ক্ষতিকেও আমরা অসমন্বয়কৃত ব্যয় বলতে পারি। তাহলে আমাদের এই তিনটাই কিন্তু হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। তাহলে এই অসমন্বয়কৃত ব্যয় কি যায়, ভুয়া সম্পত্তি হিসেবে দেখাতে হয়, অর্থাৎ অ্যান্সার হবে 1, 2 ও 3। 11তে আসো স্টক কি। স্টক দেখো, আমরা শেয়ারকে যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অসমানভাবে ভাগ করি তখন সেটাকে স্টক বলি। শেয়ারকে যদি আরো ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, শেয়ারকে কি করা হয়, ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, কি করা হয়, ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, আরো ক্ষুদ্র অংশে ভাগ করে, এবং সেটা হয় অসমান, সেটা কি হতে পারে, অসমান। শেয়ার সবসময় সমান অংশ, শেয়ার সবসময় মূলধনের সমান অংশ, আর স্টক হলো ক্ষুদ্র শেয়ারকে আবার যদি ভাগ করি এবং অসমান অংশে ভাগ করি সেটা হচ্ছে কি আমাদের স্টক। তাহলে অপশনগুলো একটু দেখি, মূলধনের ক্ষুদ্র অংশ বিশেষ, স্টক ক্ষুদ্র অংশ বিশেষ, এটা ঠিক আছে। এরপর দেখো মূলধনের ক্ষুদ্র কিন্তু সমান অংশ বিশেষ, দেখো সমান অংশ বিশেষ হচ্ছে শেয়ার, সমান অংশ বিশেষ কি শেয়ার, স্টক নয়। এরপরে দেখো মূলধনের ক্ষুদ্র কিন্তু অসমান অংশ বিশেষ, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে কি স্টক। তাহলে আমাদের 1 ও 3 হচ্ছে অ্যান্সার, 1 ও 3 যেটা আমরা খতে দেখতে পাচ্ছি। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 12তে দেখো যমুনা কং লিমিটেড প্রতিদিন 10 টাকা মূল্যে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়, অর্থাৎ এটা হচ্ছে তাদের অনুমোদিত বা নামিক মূলধন। এখন বলছে কোম্পানি প্রতি শেয়ার 10% অধিহারে, তাহলে 10 টাকা মূল্যের শেয়ার 10% অধিহারে, তাহলে 10 টাকার 10% কত হয়, 1 টাকা। 1 টাকা হচ্ছে কি অধিহার, 1 টাকা অধিহার। ওকে, কোম্পানি 10,000 শেয়ারের আবেদনপত্র পেল, শেয়ার মোট অধিহারের পরিমাণ কত, তাহলে 1 টাকা, প্রতি শেয়ারের অধিহার কত, 1 টাকা, আবেদন পেয়েছে কত 10,000, তাহলে 10,000 গুণ 1, 10,000 গুণ 1, 10,000 গুণ 1, তাহলে অধিহারের পরিমাণ কত, মোট অধিহার হচ্ছে 10,000 টাকা, মোট অধিহার কত হচ্ছে 10,000 টাকা, এটা কি মোট অধিহার, এটাকে তোমরা বলতে পারো মোট অধিহার, মোট অধিহার। ওকে, তাহলে 10,000 হচ্ছে অপশন খতে আছে, 10,000 কোথায় আছে, অপশন খ। 13তে আসো, অধিহারে শেয়ার ইস্যুর ফলে কোম্পানির আর্থিক অবস্থার বিপরীতে কি প্রভাব পড়ে, অধিহারে শেয়ার ইস্যুর ফলে কোম্পানির আর্থিক অবস্থার বিপরীতে কি প্রভাব পড়ে, অধিহারে শেয়ার ইস্যুর ফলে বলছে অনুমোদিত মূলধন বৃদ্ধি পায়। অনুমোদিত মূলধন যা থাকে এটা সবসময় ফিক্সড, এটা বৃদ্ধি করতে হলে আবারও অনুমোদন দিতে হয়, তাহলে এটা হবে না। বিলিকৃত মূলধন হ্রাস পাবে, হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে, শেয়ার অধিহার হচ্ছে এক প্রকার মূলধন জাতীয় আয়, শেয়ার অধিহার কি এক প্রকার মূলধন জাতীয় আয়, তাহলে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় লাভ বৃদ্ধি পাবে। 14তে দেখো, যমুনা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 70,000 শেয়ারে বিভক্ত, মোট 7 লক্ষ শেয়ার 7 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়, তাহলে এটা হচ্ছে অনুমোদিত মূলধন। এরপরে দেখো অনুমোদিত মূলধনের পরে কোম্পানি প্রতি শেয়ার 2 টাকা অধিহারে 60% শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। 10% অতিরিক্ত শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো এবং অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত, তাহলে আদায়কৃত মূলধন হচ্ছে কোম্পানি যতটুকু শেয়ার বিক্রি করতে চেয়েছিল, অর্থাৎ মোট মূলধনের 60%, মোট মূলধনের কত 60%, তাহলে 70,000 শেয়ারের 60% হচ্ছে তারা বিক্রি করতে চেয়েছিল, তাহলে 70,000 মাল্টিপ্লাইড বাই কত 60%, তাহলে 70,000 60% যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে 6 7 42, তাহলে 42,000 শেয়ার, কত শেয়ার 42,000 শেয়ার, 42,000 শেয়ার, 42,000 শেয়ার। ওকে, তো এই 42,000 শেয়ারের ক্ষেত্রে কি হবে, 42,000 শেয়ারের ক্ষেত্রে কি হবে, 42,000 শেয়ার তিনি যেহেতু আমাদের কি করতে বলেছে, আদায়কৃত মূলধন, মূলধন সবসময় হয় ফেস ভ্যালুতে, মূলধন সবসময় কিসে হয় ফেস ভ্যালুতে, তাহলে আমরা 10 টাকা করেই লিখবো, আমরা কত টাকা করে লিখবো 10 টাকা করে, তাহলে 42,000 গুণ 10, তার মানে 4,20,000 টাকা, 4,20,000 টাকা। অতিরিক্ত আবেদন আমরা ধরবো না, কারণ অতিরিক্ত আবেদনের টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, তাহলে আদায়কৃত মূলধনের পরিমাণ হচ্ছে 4,20,000 টাকা, 4,20,000 টাকা। ওকে, এরপরে 15তে দেখতে পাচ্ছ কোম্পানির ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা, তাহলে ব্যাংক জমার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ব্যাংক জমার ক্ষেত্রে আমরা যে অতিরিক্ত আবেদনের টাকা পেয়েছিলাম সেগুলো হচ্ছে কি করেছি ফেরত দিয়েছি, সেগুলো আমরা কি করেছি ফেরত দিয়েছি। তাহলে দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে মোট পেয়েছিলাম 10% অতিরিক্ত আবেদন, তাহলে 42,000-এর পাশাপাশি আরো 10% অতিরিক্ত আবেদন পেয়েছি এবং সেটা আবার ফেরত দিয়েছি। কিন্তু ব্যাংক জমার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই যে 42,000 শেয়ারের আবেদন তো পেয়েছি, 42,000 মাল্টিপ্লাইড বাই দেখো 10 টাকা হচ্ছে আমাদের কি মূল্য অভিহিত মূল্য, কিন্তু ব্যাংকে তো আমরা অধিহার সহ টাকা পেয়েছি, তো অধিহারের পরিমাণ কত আমাদের অধিহারটা একটু বের করতে হবে। দেখো কি বলছে, 60% জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে বিক্রয় করে, 10% অতিরিক্ত, আচ্ছা অধিহারে বিক্রি করে নাই, অধিহারে বিক্রি করে নাই, এখানে সমমূল্যে বিক্রি করেছে, তাহলে সমমূল্যে বিক্রি করলে যে 10 টাকা রয়েছে সেই 10 টাকা আকারেই কাউন্ট হবে, অর্থাৎ এইটাও 4,20,000 টাকাই হবে, এটাও কি হবে
4,20,000 টাকা। তার ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে? 4,20,000 টাকা। অতিরিক্তটা আর আমরা হিসাব করবো না, কারণ কি ওইটা পাওয়ার পর আমরা ফেরত দিয়ে আবারও যদি মাইনাস করি একই আসবে অ্যান্সার। অ্যান্সার কি হবে? একই আসবে। ওকে, তাহলে 4,20,000 টাকাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছো। আমাদের এই পর্যন্ত ছিল আজকের অধ্যায়ের আলোচনা। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে জানাতে পারো। আমরা স্কুল অফ এক্সেলেন্স সবসময় শিক্ষার্থীদের পাশেই রয়েছি। এছাড়াও এই ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে একটু কষ্ট করে শেয়ার করে দিবে, এবং যে কোনো ধরনের কনফিউশন বা যে ভালো লাগার জায়গা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।